কিন্তু নামটি আমার পার্থ সারথী। সাহা টাইটেলে হয় আমার কুড়িচা গ্রামে বসত বাড়ি, বেশি দূরে নয়। ওগো পোস্ট অফিস ওই মহুরা কান্দি, বড়ুয়াই আমার থানা। আবার মুর্শিদাবাদ জেলায় আমার দিয়ে যাই ঠিকানা। এই বালিচুনা এই গ্রামে থেকে একদিন এক দাদা ভাই আরে ফোন করেছে, তখন বাবা বলবো না অন্যায়। আমায় ফোন করিয়ে জিজ্ঞাসা করলো এক পালা গান করিতে হবে। আমি বললাম ঠিক আছে বাবু, কথা দিলাম। তবে বায়নাপত্র হয়ে গেল, 23 তারিখ হয়। আবার জানাবো জানাবো বলে জানি গো নিশ্চয়, বলছে 22 তারিখও হইতে পারে। ওরে 5 দিন 6 দিন অমনি চলে গেল। 23 তারিখ দিনটা বাবা ধার্য করেছিল। 23 তারিখে জানিয়ে দিল, ভেবে দেখো মনে। এবার গানে বাবা চৈত্র মাস এই লোগো যতনে 1 2 3 4 4 5 6 7 8 10 অমনি হয়ে গেল। 15 16 বাবা 20 চলে এলো। আমার 20 21 পেরিয়ে গেল, বিচার করা যায় বাবা। আমার 22 তারিখ পেরিয়ে গেল, মিথ্যা কথা নয়। 23 তারিখ অমনি বাবা সকাল হয়ে গেল। আর কি আমার থাকতে পারি জানেন শুধু দল। সঙ্গে সঙ্গে 4 চাকার চাবিখানা ধরে আমার দল বলকে নিলাম বাবা গাড়ির ভেতরে ভোজে। গাড়িখানা স্টার্ট করিলাম, চাবি ঢুকিয়ে দিলাম। ও বাবা রে করালি তালাই জানেন শুধু তোমায় জানালাম। সেখানেতে গাড়ি বাবা অমনি ছেড়ে দেওয়া আমার হয়। আস্তে আস্তে ছাড়লাম গাড়ি, মিথ্যা কথা নয়। বাহাদুরপুর পার হইলাম, এবার মৌরাক্ষীর ব্রিজ চলে এলাম। আস্তে আস্তে গাড়িখানা পার করেছিলাম। সুন্দরপুরে ঢুকে গেছি, একটা বাজার পেয়ে যাই। সুন্দর বাজারে বটে, রাস্তা ভালো নয়। হাচর কচর চলে বাবা, আমার ঠিক থাকে না। কেমন করে চালাবো গাড়ি জানাই চলো জানা। এবার সুন্দরপুর পার হইলাম, কয়থা যে ঢুকিলাম। আমি যত্ন করে কয়থা পেরিয়ে গেলাম। কয়থা তো করে পেরিয়ে গেলাম, মাঠ পেয়ে যাই। ডান দিকেতে পড়ে রইল সোনা ভারো। বৈদ্যনাথপুর তখন বাবা পুছিয়ে গো গেলাম। ওখানেতে বাঁ দিকেতে সিয়ারিং কাটিলাম। বাঁ দিকে ঘুরি, আবার ডান দিকেতে পুল বাবা। আমি চোখে দেখতে পাই। একটু পাড়া চলে এলাম 3 মাথায়, একটা 3 মাথা পেলাম। এবারে বাঁ দিকে ঘুরলাম গাড়ি, একটা লোক দাঁড়িয়ে আছে। আমি বাঁ দিকে ঘুরিয়ে ফেলেছি গাড়ি, একটা লোক দাঁড়িয়ে আছে। আমি ব্রেক করে অমনি তাহার জিজ্ঞাসা করিলাম তাহার কাছে, কাকা বাবু বালিচোনা গ্রাম কোন দিকে যাব? আরে কোন দিকে গেলে বাবা আমরা গ্রাম পাবো? বলছে ভুল করেছো, বাঁ দিকে নয়, এই 3 মাথা থেকে তুমি ডান দিকে ঘুরিয়ে নাও, একটা পুল দেখতে পাবে। আরে পুলের উপরে গাড়িখানা অতি যত্নে চাপাবে, কারণ অনেক উঁচু পুল ভাই, লড়ার উপায় নাই। ভুল করিলে ভুলের মাসুল দিতে হবে গো গাবাই। এবার পুলের উপর ঠাকুরকে ডাক দিলাম ভালো। আমার সোজা বাবা গাড়ি যায় জানেন শুধু দল। আস্তে আস্তে পুলের উপর অমনি চাপিয়ে দিলাম। ও বাবা রে পুলের উপর চানি চাপিয়েছিলাম। আস্তে আস্তে চালাই গাড়ি, ভেবে দেখি মনে, গ্রাম কই জানি গো যতনে। একটা মেয়ে ওখানেতে ছাগল চড়াই, সেখানেতে ওই মেয়েকে জিজ্ঞাসা করাই। সেই মেয়েটা বলে দিল ওই গ্রামটা ভালো। সেখানেতে চলে গেলাম জানেন শুধু দল। তারপরেতে একটা স্কুল দেখতে পেয়ে
পেয়ে যাই বালিচুনা প্রাথমিক স্কুল, মিথ্যা কথা নয়। সেইখানেতে পেয়ে গেলাম অরিব যতনে, তারপরেতে কবি গানে বলি গো যতনে। এইভাবেতে চলে গেলাম খামার দেখতে পাই, সেইখানেতে গাড়ি খানা আমরা দাঁড়াই। সেইখানেতে আবার বাবা ব্যাকে ফিরে এলাম, অঙ্গনারী স্কুল বাবা দেখতে পেয়েছিলাম। সেখানেতে ঢুকে গেলাম, ভেবে দেখা যায় তিরপলাটা পেরিয়ে দিল, মিথ্যা কথা নয়। তারপরেতে জল দিল, মিষ্টি জলে দিল, সবাই মিলে সেই মিষ্টি অমনি খাইয়ে নিল। সেইখানেতে স্থান পাইলাম, ভেবে দেখি মনে শান্তুকু সেরে নিলাম জানি কবি গানে। তারপরেতে সেখানেতে কি কর্ম করলাম, তারপরেতে স্নানে করিয়ে ভাত খাইয়েছিলাম। 4টা বেজে গেল, ভেবে দেখো মন এইখানেতে কবি গানের হবে আরম্ভ। এবার কবি গানের সূচনা, কবি গানের সূচনা। ওরে জাহালো এ আলো ওরে কবি গানের সূচনা সূচনা গো। তাহলে কিন্তু আগে সাজাসাজি করতে হবে। আগে কি দিয়েছেন, একদিকে শিব আর একদিকে দুর্গা, একদিকে শিব আর একদিকে দুর্গা। তাহলে আমাকে আমি আমি সাজিলাম সাজিলাম আমি সাজিলাম সাজিলাম আমি সোতার কোথায় হয়ে রাজি সাজিলাম সাজিলাম সোতার কথায় হয়ে রাজি সাজিলাম সাজিলাম আমি ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া সেই ভোলানাথ সাজিলাম। ওরে ভিক্ষারে ঝুলি সেই লইয়া সেই জীবামি সাজিলাম বৈষ্ণবের শিরোমণি হয়ে সেই ভোলানাথ সাজিলাম। ওরে বোঝে নবে শিরোমণি হয়ে সেই ভোলানাথ সাজিলাম বোঝে নবে শিরোমণি হয়ে এই ভোলা সাজিলাম। আমি হইলাম ভোলানাথ। আহা, এবার সাজা সাজি হইল, আর ভাগ্য গুণে এই দুর্গাই আমাকে গোপেল। একটু সৃষ্টি তত্ত্বে যাবই আমি, কারণ সাধুগুরু বৈষ্ণব যারা জ্ঞানী জনাই আছেন একটু বিচার করা চাই। আরে কেমন করে পেয়েছিল দুর্গা মহাশয়, যেদিন সৃষ্টি তত্ত্ব বটপত্র ভাসছে, পরমা প্রকৃতি পঞ্চ প্রকৃতিকে যদি সৃষ্টি করছে, আদ্যা শক্তি মহামায়া জন্ম নিয়েছিল, বিশ্ব প্রসবের ভারে বাবা সে জন্মিয়ে নিল। এবার বিশ্ব প্রসবের ভারে নিতে গেলে সংসার করতে হবে, কিন্তু 3 ফুটা রক্ত থেকে 3টে পুরুষের জন্ম হয়ে যাবে, যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। একটু বিচার করা যায়। আরে ব্রহ্মার কাছে আদ্যা শক্তি মহামায়া যায়, বলছে তুমি আমার মা। ব্রহ্মা বলছে তুমি আমার মা, তোমার থেকে জন্ম আমার। ভোলানাথের কাছে গেল, সেই জন্য মহা বলে তখনও ডাকিল। বাবা বাবা এইভাবে তো সবার কাছে গেল মহাশয়। আরে কেউ তো সংসারে লিপ্ত তখন নয়। আমি বললাম শোনো বাণী, শোনো দুর্গা, তুমি তোমাকে গ্রহণ করবো জানেন গুণী জ্ঞানী। তুমি রূপ পাল্টিয়ে যেটাই আমার পছন্দ গো হবে, আরে সেই রূপেতে তুমি আমাকে গো পাবে। এই মেয়েটা আমাকে প্রথম পাবার জন্য ছুটে এসেছিল আমার কাছে। এবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কি করলো হলো, ওরে একটা করে রূপ পাল্টাইলো। এবার 160টা রূপ পাল্টাইলো। যখন 8 নম্বরে হয়, এবার দুর্গা রূপে জন্ম নিল জানের মুহা। এইবার দুর্গা রূপে যখন আমার সামনে দাঁড়িয়েছে, আমি ভালোবেসেছি তাকে বিয়ে করেছি। ও আমি ভালোবেসেছি তাকে বিয়ে করেছি। আমি ভালোবেসেছি তাকে বিয়ে করেছি। আমি ভালোবেসেছি তাকে বিয়ে করেছি। তাহলে তাকে ভালোবেসে ভালো, আমি ভালো। বিয়ে করলাম। বলছে 16 জন না, 16 জন না আমার ঘরে মেম্বার।
আমি বাবা ভিক্ষা করে খেতে পারি, ভিক্ষা করে খেতে পারি, কিন্তু ছেলের জন্ম দিতে আমি কিন্তু রেহাই করি। আমার ঘরে 16টা মেম্বার, অভাব কিছু নাই, ভিক্ষার ঝোলা নিয়ে আমি বেরিয়ে যাই, যে যা দেয় তাই নেই। কারণ যার নাম অন্নপূর্ণা আপনারা টাকা দিচ্ছেন, তার কাছে টাকা অন্যের অভাব আছে নাকি? যার নাম অন্নপূর্ণা ওকে দেবেন না, আমি ভিক্ষারি, আমি ঝোলা নিয়ে ওকে দেওয়া দরকার 2-5 টাকা 10 টাকা দরকার হলে, যেমন ধান কটিয়ে গেলে ইউরিয়া ছিটাইলে হেরু হয়ে যায়, সেই রকম কটিয়ে গেলে একটু 2-5 টাকা দিলে আমাকে দেবেন, ওই অন্নপূর্ণাকে দেওয়ার দরকার নাই। কারণ ওর তো অন্যের অভাব নাই, অভাব যত আমার, যত অভাব আমার। এবার এই মেয়েটাকে কি জানেন, জানেন আমি কেন পালিয়ে গিয়েছি? আমি ঘর ছেড়ে আজ পালিয়ে গিয়েছি, ওরে দিলানা 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 না, ঘর ছেড়ে আজ পালিয়ে গিয়েছি। ওরে দিলানা না দিলানা না দিলানা 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 না না। এই, ঘর ছেড়ে কেন পালিয়ে গেছি জানেন? প্রমাণ নেন। ঘর ছেড়ে কেন পালিয়ে গিয়েছি আপনারাও চিন্তা করে দেখবেন। আপনারা বলবেন, যদি মেয়ের প্রতি সন্দেহ থাকে, যদি কোনো মাতাল স্বামী হয়, সংসার সুখের হয় রমণীর গুণে, গাঁজাখোর স্বামী যদি থাকে তার সঙ্গে, আমি সেই পুরুষ। সংসার সুখের হয় রমণীর গুণে, গাঁজাখোর স্বামী যদি থাকে তার সঙ্গে। কারণ আমাকে তো সবাই চায় যে বাবা ভোলানাথের মতো বর চাই, সবাই চাই, তাহলে গাঁজাখোরই ভালো। তাহলে এই চিন্তাটা করবেন। যদি বইয়ের উপরে সন্দেহ জাগে, স্ত্রীর উপরে সন্দেহ জাগে, বলবেন বর্ধমানে মিটিং আছে, আজকে রাতে আসবো, আজকে রাতে আসবো না। চলে যাবেন, ব্যাগপত্র মোটা করে নেবেন। মনে করবেন যদি মেয়ে যদি উল্টো পাল্টা থাকে, আজ সন্দেহ যদি থাকে, বলার দরকার নাই, ব্যাগপত্র গুছিয়ে বলেন বর্ধমানে মিটিং আছে, আজকে আর আসবো না। রাত 12টার সময় টুক করে এসে দরজায় বসে থাকবে। রাত 1টার সময় দরজা খুললো, তখন দরজা খুলবে না, দরজা খুলবে না, ওরে ধরা পড়ে যাবে সেজন, ওরে দরজা খুলবে না, খুলবে না গো। কারণ আমি একদিন গাঁজা খেয়ে পড়ে আছি, বুঝলেন? আমার খানি বেশি ঘোর হয়ে গেছে, নন্দী ভিঙ্গি আমাকে বেশি করে গাঁজা টান মারতে মারতে একবারে পেট ধুমুস করে পড়ে আমি আর উঠতে পারছি না। কিন্তু মাতালটা দেখবেন, যারা মাতাল হবে, গাঁজাল হবে, চুপ করে পড়ে থাকতে পারে, কিন্তু বইয়ের খুঁত ধরে চুপ করে শুয়ে থাকবে। যদি পালিয়ে যায়, নইলে ঠ্যাঙের ওপর হাত দেবে, নইলে পেটে হাত দেবে, যাই হোক টাচ করে থাকবে। তা আমিও খুঁত ধরেছিলাম, কিন্তু আমার হাতটা ধরে বাবা ছাড়িয়ে দিয়েছে। দিয়ে রাত্রি দ্বীপহরে উঠে, ওরে দিলানা 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 না, রাত্রি দ্বীপহরে উঠে, ওরে দিলানা না দিলানা না দিলানা 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 না না, ওরে এই মেয়েটা গেল, ও দিলানা দিলানা দিলানা, ও ও দিলানা না, আর সঙ্গ পাঙ্গ আমার যত, ও দিলানা 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 না দিলানা না না। সাঙ্গ বাঙ্গ যত ছিল আমি খুঁজতে বললাম, আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি না। আমার বউ আমার পাশে শুয়েছিল গো, আমার বউ আর নাই। আমি মাঠ ঘাট খুঁজে বেড়াচ্ছি, কোথাও আমার বউকে পাচ্ছি না। তখন দেখছি আমি চুপ করে দরজার মুখে বসে আছি, আমার গাঁজার নেশা চলে গিয়েছে। তখন দেখছি ভিজে কাপড়ে ছটপটে কই, ওরে দিলানা না দিলানা না দিলানা 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 না না, ওরে ভিজে কাপড়ে ছটপটে কই, ওরে দিলানা 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 না, এই মেয়েটা এলো, ও দিলানা দিলানা দিলানা, ও দিলানা না দিলানা না না। এই থামো। ভিজে কাপড়ে ছটপট করতে করতে ঢুকছে রাত্রি দ্বীপহরে। একটা মেয়ে ছেলে যদি রাত্রি দ্বীপহরে ভিজে কাপড় ভিজিয়ে যদি কোথাও যদি চলে আসে, আপনারা বলুন আপনি মেনে নেবেন? কিন্তু আমার সঙ্গে এইখানে দ্বন্দ্ব হয়ে গেল। আমার সঙ্গে যখন দ্বন্দ্ব হলো, আমি বললাম ঘরেই আমি থাকবো না, ঘরে আমি থাকবো না, ও তুই যার কাছে গিয়েছিস তার কাছে, ওরে ঘরে আমি থাকবো না, থাকবো না গো। এবার আমি চলে গেলাম, যে রাগ করে যাই বাবা, কোথা যাই? রাগ করে গেলে কোথাও বন্যে বাধার হয়ে যেয়ে বসে থাকে। তা আমি কোথায় যাব? অক্ষয় বট মূলেই নাচে তো গো তহলাই, অক্ষয়ে বড্ড মূলের
গো গলায় অক্ষয় বটমূলে গাছের গো তলায় আর অক্ষয়ের পটমূলে গাছের গো তলায় সেখানেই আমি দাঁড়িয়ে ধ্যান করেছি আপনাদের জানা ওরে আমি তার ধ্যানে করেছি আমি তোদের জানাই আমি রাম আমাকে গুরুদেব বলে রাম আমাকে গুরুদেব বলে আর আমি রামকে গুরুদেব বলি কে কার গুরুদেব বাবা কেউ জানে না রাম ভোলানাথকে গুরুদেব বলে ভোলানাথ রামকে গুরুদেব বলে হ্যাঁ। আমি রাম ভজেছি রামে ভজেছি আমি রাম ভজেছি রামে ভজেছি নিতাই গৌরী হরি বলে ওরে রামে ভজেছি নেতায় গৌর হরি বল ভোজে রামে ভজেছি আজকের কবি গানে পার্থসারথী শাহ মহাশয়ের শিবের ভূমিকায় সন্তুষ্ট হয়ে রঞ্জিত ঘোষ 20টি টাকা দিয়ে সম্মানিত করলেন। বাবা বাবা মাননীয় ভদ্রমণ্ডল, মাননীয় ভদ্র সমাজ, ছোট ছোট ভাই বোনেরা এবং আমার মায়েরা, এই বালুচুনা গ্রামে ভোলে বাবা পূজার উপলক্ষে একদিনের হরিবাসর নিতাই গৌরের এবং একদিনের কবি গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান সূচি কুর্চা নিবাসী এই পার্থসারথীর এই ভোলে বাবা ভূমিকায় মুগ্ধ হইয়া আমি ভোলে বাবাকে 10 টাকা দিয়া আমি সেবা করি। বাবা বাবা শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর একবার হরি 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 বল হরি বল হরি বল হরি বল যাক রোহিত পাল 10 টাকা আবার এক ঘোষ মহাশয় আমাকে 20 টাকা 20 টাকা মানে 20 টাকা নাকি মা 20 বলো তো আমাকে 20 দিয়েছেন তবে 20 দিয়েছেন ভালো কথা বয় হয়েছে তালবেশ 20 আছে নাকি আছে আছে থাকলে বলবেন অসুবিধা নাই না আমার খালি দরকার হয়তো না হলে আমার আবার কাজ হয় না তবে 20 বয়সী তালবেশ 20 আর বয়সী দন্তেশ 20 আর বয়সী মধ্যন 20 বয়সী তলবেশ 20 মানে সংখ্যা রাশি বয়সী মধ্যন 20 মানে গরল যেটাকে স্প্রে করেন দেখবেন মানুষ অনেকজনা অনেক মাইয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া লেগেও পান করে ফেলে যাই হোক বয়সী মধ্যন 20 আর বয়সী দন্তেশ 20 মানে অমৃত কারণ দেখবেন মুসলমানরা বলে বিসমিল্লাহ রহমানের রহিম ওই বিসমিল্লাহটা বয়সী দন্তেশ আমায় অমৃত দিয়েছেন অমৃত দিয়েছে আরে 20 দিয়ে আজ আশিস দিয়ে ওরে অমৃত দিয়েছে দুর্গা বাবা আজকে আমি অক্ষয় বটমূল্যে অক্ষয় যেখানে ক্ষয় হবার বাগ নাই মা অক্ষয় আমার মূলটা চোপুর দিকে আর শাখা পোশাকা নিচের দিকে আমায় তাই বলেছে আমায় তাই বলে তাই বলেছে আমার বউটা তাই বলেছে ওরে আমার বউটা তাই বলছে তুমি এই জায়গায় অক্ষয় বটমূল্যে যে বৃক্ষতে ক্ষয় নাই আর ডালপাল্লার নিচের দিকে মূলটা হচ্ছে ওপর দিকে মূল তো গাছের নিচের দিকে থাকে মূল হচ্ছে ওপর দিকে আর ডালপাল্লার নিচের দিকে আমাকে গিয়ে আমার কাছে এসে এই দুর্গা বলছে তুমি বাড়ি চলো না আমার ভালো লাগে না তুমি বাড়ি চলো না আমায় ভালো লাগে না তুমি বাড়ি চলো না আমায় ভালো লাগে না একা একা ঘরে আছি একা একা ঘরে আছি কথা শোনো না বাড়ি চলো না আমায় ভালো লাগে না বাড়ি চলো না আমায় ভালো লাগে না কেন বলছে
বাড়ি চললো, আমার ভালো লাগছে না। হ্যাঁ এসেই বলছে নাগর কোথায় রইলা রে, বাবা বাবা জল লেগেছে তোমার বাকুড়িটিতে। হে নাগরে কোথায় রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িটিতে। নাগরে কোথায় রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িটিতে। আচ্ছা বলুন তো, বর্ষায় যদি জল লেগে যায় তখন চাষ হয়, খরাতে জল লেগে গেলে গ্রীষ্মে খরা চাষ হয়। কেউ যদি আলু চাষ করেন, আলু পটল চাষ করলে সেই জমিতে যদি জল লেগে যায় আলু পটল হবে? হবে? কিন্তু আমার যে আলু আর পটলের চাষ এই জমিতে, আলু পটলের চাষ আমার, একটু অন্তর দিয়ে বুঝুন। আমার যে জমিটা আছে এই জমিতে আমি আলু আর পটল লাগাই, ভালো করে চিন্তা করে দেখুন। আর বলছে নাগর কোথায় রইলা রে, জল লেগেছে আমার বাকুড়িটিতে। তা তোমার জল লেগেছে, জলটা না শুকিয়ে বাতাল যতক্ষণ না হবে ততক্ষণ তো চষা যাবে না। না না আগে জল শুকাক, নিম্নচাপের জলে তোমার ভিজে গিয়েছে জমি। এখন এই 3-4 দিন রোজ করবে ঘরে থাকো তুমি, এই 3-4 দিন ঘরে থাকো, বিষে বিষ ক্ষয়, জলে জল ক্ষয় করবে, তুমি জলে স্নান করবে, তোমার বাতাল আইবে। এই ভোলানাথ ওরে ঠিক গিয়ে তখন চষে দেবে, গিয়ে তখন চষে দেবে। একবার হরি বলুন সবাই মিলে। ওরে ঠিক গিয়ে তখন চষে দেবে এগো। কারণ সকেল লাগা রকের নাঙ্গল চাষি করে চাষ, এমনি করে সোনার ফসল ফলায় 12 মাস। আমার যে সকেল লাগা রকের নাঙ্গল, ঘাস মারার নাঙ্গল জানেন তো, কিছুদিন আগে উঠেছিল, এখন আর ধর ট্র্যাক্টরে চলছে নাকি, হ্যাঁ সে চেলা উল্টো দেখবেন এরকম উল্টোনো, যেই যাবে চেলা উল্টি যাবে, আবার ঘাস তলাই পড়ে থাকবে, উপর দিকে মাটি। তাই আমার কাছে সকেল লাগা রকের নাঙ্গল আছে, ফাল এমন বাবা, ওই যেই মাটিতে যেই ফাল প্রবেশ করবে আর তোমার চেলা খানাই উল্টিয়ে যাবে, চেলা খানা উল্টে যাবে। তোমার ঘাস দেখো মুক্ত হবে। চেলা খানা উল্টে যাবে, উল্টে যাবে গো। আমার গাছ উল্টো দিকে, আমার সব উল্টো, আমার গাছের মূল হচ্ছে উল্টো দিকে, হ্যাঁ মূল তো উল্টো দিকে, আমার শাখা পোশাকা নিচের দিকে, ঠিকই বলেছে, অক্ষয় বটমূল। ভালো করে চিন্তা করে দেখুন, আমার সব উল্টো। আমি সে দেশের উল্টো কথা, ফুলে খাই ফলের মাথা, ওঙ্কারে ঝুলছে লতা, আজব তরু তলে আমি কি দেখিলাম বাঁকা নদীর জল। সে দেশের উল্টো কথা, ফুলে খাই ফলের মাথা, ওঙ্কারে ঝুলছে লতা, আজব তরু তলে। সে তো উল্টো। আমি পেতে আছি কি, আমি পুঁতে দিয়েছি কি, আমি ত্রিশূলটাকে গেঁথে দিয়েছি, দিইনি বাবা? ত্রিশূলটাকে গেঁথে দিয়েছি। তাহলে এই ত্রিশূল মানব শরীরের সঙ্গে তুলনা করে নেন, এই ত্রিশূল হচ্ছে মানব শরীর একটা, এটাও ত্রিশূল। এই ত্রিশূল উল্টো করে পুঁততে হয়, আমরা সবসময় উল্টো করেই তো ঘুরে বেড়াই। আমরা এই মানব শরীরের ত্রিশূল দেখতে গেলে কি করে দেখবেন দেখুন, এই অনেক সময় ব্যায়াম করাই না, বলে যে তাল গাছ করো, তাল গাছ করো, তাহলে ত্রিশূলের 3টে ফলা, 2টো ফলা এরকম করে নেমে থাকে, একটা সোজা হয়ে থাকে দেখে, তাহলে সত্য রজতম। তেমনি আপনারা তাল গাছ করেন, এই ঠ্যাং দুটো দেখবেন একটু নেমে যাবে, মানে ত্রিশূলের 2টো নামা ফলা, আর মাঝখানে দেখবেন একটা ফলা থাকবে, সেটা সোজা হয়ে রইবে, সোজা হয়ে রইবে। উল্টো করে দেখলে ওরে সোজা হয়ে রইবে, রইবে গো। ওলো তাহলে দেখো না সবই তো উল্টো, হ্যাঁ। আমরা আসছি উল্টো দিকে। তাহলে আমাদের মানব শরীর যদি ত্রিশূল হয়, একবার উপর দিকে পা করে দেখো ত্রিশূল বেরিয়ে যাবে, আরে বাবা বাবা, 2টো ফলা, মাঝখানে একটা ঠাড়ো থাকবে, সেটা একটা ফলা, তাহলে সত্য রজতম। ভালো করে চিন্তা করে দেখবেন। তাহলে সে দেশের অক্ষয় বটমূল, তো মূল কোথা থাকে গো? সহস্রারে থাকে গোবিন্দ। ধীরে 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 না আরে ও ধীরে না রে, এই দিনের অধিপতি
যে জন বাবা কৃষ্ণ বটে অগতির গতি, এই জগতের যোজন মূল সে থাকে মানব শরীরে কোথায়। শোনো শোনো ওগো দুর্গা তোমায় বলে যাই, চূড়াই চূড়ামণি বৈশ্যে শিরোমধ্যে গুরু স্থিতি, কণ্ঠ দেশে মহাবিষ্ণু করেন বসতি। জিউ ভাই সরস্বতী বসে গো আর গঙ্গা জল, চক্ষুতে কালা চান করে নদন। আমার হাঁটুতে গো শক্তি ধরে শক্তির মহাবল, নাভিতে গো গৌর বিদ্য একটু শুনে চল। 18টা মুকামে আছে ভেবে দেখো মনে, উপর দিকে মূলটাই আছে প্রাণ গোবিন্দ জানে। প্রাণে গোবিন্দ উপরে থাকে, জগতের যিনি মূল, শাখা পোশাখা আমরা হলাম এইটা হলো কুল। শাখা পোশাখা আছে ঠ্যাং জানি গো হাত পাটা গই আছে, দেহ ভান্ডার শাখা পোশাখা নিচেতেই রয়েছে। মূলটাই আছে ওপর দিকে গোবিন্দ যিনি, সহস্রে বাস করেছে ওপর দিকে তিনি। সেই কারণে পাল্লাদার তোমার কাছে গাই, ওপর দিকে অক্ষয় বটমূল জানেন তা সব। তুমি জেনে যাও শুনে যাও, আর জেনে যাও শুনে যাও, তুমি জেনে যাও শুনে যাও, তুমি জেনে যাও আর শুনে যাও। কিন্তু আমার বউটা আমার জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করেছে বলছে তোমার বুকে একটা মেয়ে, পিঠে একটা মেয়ে, মাথায় মেয়ে, সব মেয়ে, তাহলে আমার জায়গা কোথায়? তাই তো বলেছে আমার জায়গা কোথায় বলো মা। এবার আমি কি উত্তর দেব? তুই যখন কালি তা সব জায়গাতে তো মুন্ডু মালাগুলো লাগে, সব তো পুরুষের মুন্ডু, সব তো গোটা দেহটা বুলি লাগিয়ে রেখে দিয়েছিস। হাতে যদি তোর কাছে থাকবো সেখানেও পুরুষের মুন্ডু। বলতো তুই আমার জায়গাটা কোথা দিলি? পায়ের তলায়। তাহলে তুই যেমন আমাকে পায়ের তলায় জায়গা দিয়েছিস, কিন্তু আমি পায়ের তলায় তোকে জায়গা দেব না। কারণ আমার পায়ের তলায় থাকলেও লাভ আর ওপরে থাকলেও লাভ। এই ভোলানাথে কেন লাভ বলুন তো? যদি আমি পায়ের তলায় থাকি, আমার মাথায় আছে অর্ধচন্দ্র আছে, তাহলে আমি যদি পায়ের তলায় থাকি মেয়ে ছেলে, তাহলে 8খানা চাঁদ দেখবো শুয়ে শুয়ে, আকাশ দিকে তাকাবো 8খানা চাঁদ দেখবো। একটু অন্তরে বুঝেন। আর যদি ওপর দিকে থাকি মেয়ে ছেলে, আমি পাহাড় পর্বত নিয়ে খেলা করিব, পাহাড়ে পর্বত নিয়ে খেলা করিব। তাহলে ভোলানাথ যে দিকে থাকবে, যে তলা দিকে থাকি, আমি 8খানা চাঁদ দেখতে পাবো। আমি কিন্তু মাথায় সেই চাঁদকে 8খানা হিসাবে রেখেছি। কারণ এই 8খানা চাঁদ বাবা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। বলবো নাকি একটু হবে? হ্যাঁ, অনেকক্ষণ লাগবে, তবে বলবো। বেশ, এবার 8খানা চাঁদ বাবা। ধীরে ধীরে ও ধীরে দাঁড়ে, ও ধীরে দাঁড়ে, এই 8খানা চাঁদটা বলতে গেলে অনেক বড় হবে, দ্বিতীয় পালায় আলোচনা করবো। অর্ধচন্দ্র আমি টাচ করে রাখছি। দক্ষ রাজার 60টা কন্যা ছিল, 27টা বিয়ে করেছিল। চন্দ্র তারাকে হরণ করেছিল। গুরুর অভিশাপে ক্ষয় রোগে ভুগছিল। শালিগুলো গিয়ে আমার কাছে এসেছে, বলছে জামাই বাবু গো, আমার স্বামী আর বাঁচবে না। ও জামাই বাবু গো, আমার স্বামী আর বাঁচবে না। জামাই বাবু গো, আমার স্বামী আর বাঁচবে না। আরে জামাই বাবু গো, আমার স্বামী আর বাঁচবে না। ও জামাই বাবু গো, আমার স্বামী আর বাঁচবে না। জামাই বাবু গো, আমার স্বামী
যখন বললো যে আমার স্বামী আর বাঁচবে না, কি করিব, কোথায় যাব? আমি নয়নে খানা খুললাম, নয়নে খানা খুলে আমি শালিদের দেখলাম। বলি কি হয়েছে? আমি বললাম বেশ। আমার কাছে কইল কথা, শোনো মোরে ঠাই, গুরুদেবের অভিশাপে ক্ষয় রোগ ধরায়, 15 দিনে ক্ষয় হয়ে যাবে গো, 16 দিনে ক্ষয় হয়ে যাবে, ভেবে দেখো মনে। আর অর্ধচন্দ্র হয়ে গেছে, বলবো না বা কেন। এবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কি কর্ম করিল, এই ভোলানাথ চন্দ্রকে জটার ফাঁকে রাখলো। এই জটার ফাঁকে বাবা কোনো অভিশাপ পৌঁছাবে না। এবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কি হবে উপায়, সম্পৃক্তে স্নান করিলে ক্ষয় রোগ ভালো হয়ে যায়। এবার সম্পৃক্তে গুজরাটে গেলে দেখতে পাবে, এইবার চন্দ্রকে নিয়ে যাওয়া হবে। চন্দ্র সেখানেতে করিল গমন, এখানেতে তখন বাবা করিল শ্রবণ। স্নান করিয়া তখন বাবা ক্ষয় রোগে ভালো হয়ে গেল, সেখানেতে পূর্ণচন্দ্র অমনি হয়ে গেল। ও বাবারে আধখানা চাঁদ রোগ হয়, ওই আধখানা চাঁদে রেখেছি শালি দিকে বাঁচাতে মুহা। তুমি জেনে যাও, তুমি জেনে যাও, শুনে যাও, জেনে যাও, শুনে যাও। আয়া